দুয়ারে লোকসভা নির্বাচন এবং তার সঙ্গে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএ এর আগমন। 2019-এ পাশ হয়ে যাবার পর থেকে দীর্ঘদিন এটা ঝুলেছিল। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বারবারই সময় চাওয়া হয়েছে, আমাদের আরেকটু সময় চাই, আমাদের আরেকটু সময় চাই, নিয়মাবলী বানাতে আমাদের সময় লাগবে, এই কথা বারবার বলা হয়েছে। প্রায় 9 বার এক্সটেনশন চাওয়া হয়েছে এই গোটা বিষয়টায়, এবং এই নিয়ে অনেক জল্পনা কল্পনা শুরু হয়েছিল। অনেকেই বলেছিলেন যে একেবারে ঠান্ডা ঘরে চলে গেছে সিএ। এবার 9 বার এক্সটেনশন চাইলে ঠান্ডা ঘরে গেছে এটা তো বলাই যায়। কিন্তু কিছুদিন আগেই আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খুব স্পষ্ট করে বলে দিয়েছিলেন যে লোকসভা নির্বাচনের আগেই কিন্তু সিএএ চালু হবে, এর নোটিফিকেশন, নিয়মাবলী সমস্ত কিছু আমরা প্রকাশ করব। অর্থাৎ এটা ঠান্ডাঘর থেকে বেরিয়ে পড়েছে। এবং এই ঘোষণা সামনে আসার পরে সিএ এর ইমপ্লিমেন্টেশন জাস্ট সময়ের অপেক্ষা ছিল। আজ জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, যে সিএএ চালু হচ্ছে, বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়েছে এবং নোটিফিকেশনও সামনে রাখা হয়েছে। প্রথম পয়েন্ট, প্রথমেই যেটা পরিষ্কার করে বলে দেওয়া উচিত, রাজ্যের এখানে কোনো হাত নেই। রাজ্য এই সিএএ চালু করা না চালু করা এ বিষয়ে কোনো কিছু করতে পারে না। হ্যাঁ, কোর্টে, সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত বেশ কিছু মামলা রয়েছে, সেখান থেকে কোনো নির্দেশ আসতে পারে, কিন্তু রাজ্যের প্রশাসনিকভাবে কিচ্ছু করার নেই। রাজ্য সরকার বিরোধিতা করতে পারে প্রশাসনিকভাবে। আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় আজও সেরকম একটা ইঙ্গিত দিয়েছেন যে প্রয়োজনে তিনি বিরোধিতা করবেন, এবং এর আগেও তিনি বিরোধিতা করেছেন। তিনি রাজনৈতিকভাবে এই বিরোধিতা করতেই পারেন, কিন্তু প্রশাসনিকভাবে তার কিছু করার নেই। তিনি কিন্তু এটাকে আটকাতেও পারবেন না, চালু করতেও পারবেন না। রাজ্য সরকারের এখানে কোনো হাত নেই। দ্বিতীয় পয়েন্ট, হ্যাঁ, এই ঘোষণার মাধ্যমে পশ্চিমবঙ্গের নির্বাচনী রাজনীতির গতি প্রকৃতিতে অবশ্যই বদল দেখতে পাওয়া যাবে। দেখুন, পশ্চিমবঙ্গে মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা রয়েছেন তারা দীর্ঘদিন ধরে এই নাগরিকত্বের দাবি করেছেন, এবং বিজেপিকে তারা দীর্ঘদিন ধরে সমর্থন করেছেন। এর পেছনে একটা বিরাট বড় কারণ ছিল এই নাগরিকত্ব আইন যাতে নিয়ে আসা হয়। এবং এই জায়গাটায় তাদের মধ্যে কিন্তু দীর্ঘদিন ধরে একটা ক্ষোভ তৈরি হচ্ছিল যে কেন এটা এখনো পর্যন্ত ইমপ্লিমেন্ট হচ্ছে না, কেন সামনে আসছে না এই নিয়মাবলী। এই নিয়ে তাদের মধ্যে থেকে নানা রকম অভিযোগ উঠে আসছিল, হতাশা উঠে আসছিল। বিশেষ করে কিছুদিন আগেও যখন শান্তনু ঠাকুর বলেন যে 7 দিনের মধ্যে সিএএ চালু হবে এবং সেটা হয় না, তখনও কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করেছিলেন। তাদের মধ্যে থেকে একটা হতাশার সুর শোনা গিয়েছিল, এবং তাদের মধ্যে থেকে কিছু মানুষ হয়তো বিজেপির দিক থেকে সরেও আসছিলেন। কিন্তু এই ঘোষণার পর, এই যে বলা হলো যে সিএএ কার্যকর হচ্ছে এবং সিএএ চালু হচ্ছে, এই ঘোষণার পর অবশ্যই মতুয়া সম্প্রদায়ের মানুষজন কিন্তু আরো বেশি করে বিজেপির দিকে ঝুঁকবেন, যেটা আগেই বললাম দীর্ঘদিনের একটা দাবি এটা তাদের ছিল। আবার উল্টো দিকেই আপনি যদি দেখেন, সংখ্যালঘু ভোট ব্যাংক, ইসলাম ধর্মাবলম্বী যে মানুষেরা পশ্চিমবঙ্গে রয়েছেন, যাদের মধ্যে এই সিএএ এবং এনআরসি নিয়ে একটা ভীতির সঞ্চার করা হয়েছিল এবং তারা একটা ভয়ের মধ্যে ছিলেন। এর আগের নির্বাচনেও সেটা আমরা দেখেছি, এবং এবারেও আপনি নিশ্চয়ই দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু এই ভয়ের কথাটা বারবার বলেছেন। এখন যখন সিএএ এর ইমপ্লিমেন্টেশনের কথা সামনে রাখা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, এই ভয়টার ওপর কিন্তু আরো বেশি করে হ্যামার করা হবে, এবং তার ফলে পশ্চিমবঙ্গে যে সংখ্যালঘু ভোট ব্যাংক সেটা কিন্তু আরো বেশি করে তৃণমূল কংগ্রেসের দিকে ঝুঁকতে পারে। অর্থাৎ এই সিএএ কার্যকর হচ্ছে এই ঘোষণার মাধ্যমে দুটো ভোট ব্যাংক কিন্তু দুদিকে কনসলিডেট হতে পারে। তার ফলে কিন্তু অন্য যে ভোট ব্যাংকগুলো রয়েছে, অর্থাৎ আদিবাসী ভোট ব্যাংক, তপশিলি ভোট ব্যাংক, মহিলা ভোট ব্যাংক, এইগুলো নিয়ে কিন্তু আরো বেশি করে লড়াই হবে, এবং এই ভোট ব্যাংকগুলোকে নিয়ে লড়াইটাকে আরো তীব্রতর হতে দেখতে পাওয়া যাবে। তৃতীয় পয়েন্ট, দেখুন, সিএএ এটা কিন্তু অত্যন্ত বিতর্কিত একটি ইস্যু। এবার সিএএ কি, এর মাধ্যমে কি করা হবে, কি বলা হচ্ছে, এবং এই নিয়ে কি কি বিতর্ক তৈরি হয়েছে, কি কি প্রশ্ন, এই সমস্ত কিছু নিয়ে আমরা একাধিক পর্ব করেছি। একটা দীর্ঘ সময় ধরে আমরা প্রচুর পর্ব করেছি, প্রশ্ন ধরে ধরে সেই পর্বের উত্তর আমরা দিয়েছি। আপনার আজকের পর্বটা দেখে যদি কোথাও মনে হয় যে এই উত্তরটা তো পেলাম না, ওই দিকটা তো আপনি বললেন না, অমুক সমস্যাটার কথা তো আপনি তুলে ধরলেন না, তাহলে আপনাকে আমি বলতে পারি যে আমরা যা যা পর্ব করেছি এই সিএএ এবং এনআরসি নিয়ে, তার লিঙ্ক আমরা দিয়ে রাখবো প্রথম কমেন্টে। আপনি একটু যদি সেই পর্বগুলো দেখে নেন, সমস্ত উত্তর আপনি পেয়ে যাবেন, কারণ আমরা এই নিয়ে একাধিক পর্ব করেছি, বিস্তারিত আলোচনা আমরা এই নিয়ে করেছি। এখন বিষয়টা হচ্ছে, আগেই যেটা বললাম, সিএএ একটি বিতর্কিত ইস্যু। যারা যারা অনুপ্রবেশের বিরুদ্ধে তারা সকলেই যে এই সিএএ দেখে খুবই আনন্দিত হবেন, ব্যাপারটা কিন্তু তা নয়। যেমন আসামের একটা বড় অংশের মানুষ রয়েছেন, যেখান থেকে কিন্তু একটা বড়সড় আন্দোলনের কথা উঠে আসছে, খবর জানা যাচ্ছে। তার কারণ তারা এই সিএএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার বিরোধী। তাদের বক্তব্য, অনুপ্রবেশকারী হলেই তাদেরকে এখান থেকে বের করে দিতে হবে, কারণ তারা অনুপ্রবেশের এই যে সমস্যা, এটা নিয়ে জর্জরিত। তাদের বক্তব্য
কাউকেই আলাদা করে এখানে নাগরিকত্ব দেওয়া যাবে না। সে হিন্দু হোক বা মুসলিম হোক বা খ্রিস্টান হোক, অনুপ্রবেশ যদি করে থাকে তাকে বের করে দাও। এক দলকে রাখবো, এক দলকে বের করে দেবো, এটা আমরা চাই না। কাজেই তারা কিন্তু এর বিরোধিতা করে আন্দোলন শুরু করতে পারেন খুব শীঘ্রই। তারই সঙ্গে জানিয়ে রাখি, কলকাতা এবং দিল্লিতে কিন্তু অলরেডি এই সিএ এর বিরোধিতা করে ডেমনস্ট্রেশন, মিছিল, কর্মসূচি শুরু হয়ে গেছে বেশ কিছু। এই খবর কিন্তু ইতিমধ্যেই সামনে আসছে। এইবারে আমরা আসি চতুর্থ পয়েন্টে। এই যে সিএ এর বিষয়টা, যারা যারা এখানে অ্যাপ্লাই করতে চান, এই নাগরিকত্ব চান, তারা সবাই সেটা করতে পারবেন অনলাইনে। গোটা বিষয়টাই অনলাইনে হবে। ওয়েবসাইটের কথা সামনে রাখা হয়েছে। আস্তে আস্তে আরও এক্সপ্লেনার আপনারা পেয়ে যাবেন। এখনই যদি আপনারা বিচলিত হন এটা ভেবে যে আমরা কি করে করব, কিছুই তো বুঝতে পারছি না, এটা ভেবে বিচলিত এখনই হবেন না, কারণ আস্তে আস্তে আরও কিন্তু তথ্য আপনাদের সামনে চলে আসবে, আরও এক্সপ্লেনার আপনারা পেয়ে যাবেন যেখান থেকে বিষয়টা বুঝতে পারবেন। এমনিতেও দিস শুড নট বি ভেরি ডিফিকাল্ট। এবং তারই সঙ্গে আমার ধারণা যে ওই আগে যেরকম দেখা যেত না, স্কুল কলেজের ফর্ম ফিল আপ অনলাইনে যখন হতে শুরু করে, তখন বিভিন্ন লোকজনকে দেখতে পাওয়া যেত সাইবার ক্যাফের বাইরে, যারা বলতেন যে আমাকে একটু টাকা দেবেন, আমি করে দেবো। সেই রকম পরোপকারী মানুষজন খুব শিগগিরই সামনে উঠে আসবেন, যারা এইভাবে হেল্প করার জন্য দাঁড়িয়ে থাকবেন। শুধু একটু খেয়াল করে নেবেন তারা যেন আপনার কাছ থেকে একটা মোটা অঙ্কের টাকা না হাতিয়ে নেয়। এত টাকা দিতেই হবে, না হলে কিন্তু আপনার এই ফর্ম ফিল আপ হবে না। এই রকম ধরনের ইনফরমেশন থেকে কিন্তু অবশ্যই একটু বেঁচে থাকবেন এবং অবশ্যই এগুলো খতিয়ে দেখে নেবেন যে তারা কত টাকা নিচ্ছে আর আপনাকে কত টাকা জমা দিতে হবে। প্রাথমিকভাবে যে ফর্মটা আমাদের সামনে এসেছে সেটাতে দেখা যাচ্ছে যেটা, যে সেই অনলাইনে আপনাকে সমস্ত ডিটেলস জমা দিতে হবে। আপনার নাম, ঠিকানা, বাবা মা সংক্রান্ত সমস্ত ডিটেলস জমা দিতে হবে। আপনি বাংলাদেশ, পাকিস্তান না আফগানিস্তান, কোন দেশ থেকে এসেছেন সেটাও আপনাকে স্পেসিফাই করতে হবে। আপনি হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, পারসিক না খ্রিস্টান কোনটা, সেটাও কিন্তু আপনাকে স্পেসিফাই করতে হবে। এবং তারই সঙ্গে বাকি সমস্ত ডিটেলস আপনাকে অনলাইনে জমা দিতে হবে। কিন্তু অনলাইনে আপনি ডিটেলস জমা দিলেন মানে এর কি কোনো ভেরিফিকেশন হবে না? অবশ্যই হবে। সেই ফর্মেই কিন্তু লেখা থাকছে যে ডিস্ট্রিক্ট লেভেলে কমিটি তৈরি করা হবে এবং সেই কমিটির মাথায় থাকবেন একজন ডেজিগনেটেড অফিসার, এবং তারাই কিন্তু এই সমস্ত কিছু ভেরিফাই করে দেখবেন, অর্থাৎ ফিজিক্যাল ভেরিফিকেশন অবশ্যই করে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনারা জানেন অনেক সময় ভুয়ো নথিপত্র জমা দিয়ে ভুয়ো কাগজপত্র লোকজন তৈরি করে ফেলেন। কাজেই এই ফিজিক্যাল যে ভেরিফিকেশনটা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারই সঙ্গে ফর্মে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস যেটা লেখা হয়েছে, যেটা কিন্তু আপনি যদি নাগরিকত্ব চান তাহলে আপনাকে এই ডিক্লারেশনটা দিতে হবে, বা এই বক্তব্যের নিচে আপনাকে স্বাক্ষর করতে হবে যে এখন থেকে ভারতকেই আমি আমার স্থায়ী ঠিকানা হিসেবে বেছে নিচ্ছি। ভারতই আমার দেশ, আমি ভারতের নাগরিকত্ব চাই। আমি যে দেশ থেকে এসেছি সেই দেশের নাগরিকত্ব আমি পরিত্যাগ করছি, এবং ভারতে যদি আমার এই নাগরিকত্ব গৃহীত হয়, আমি যদি ভারতের নাগরিকত্ব পাই, তাহলে আমার প্রাক্তন দেশের নাগরিকত্বের ওপরে আমার আর কোনো দাবি থাকবে না। এই বক্তব্য আপনাকে মেনে নিতে হবে এবং এই বক্তব্যের নিচে কিন্তু আপনাকে স্বাক্ষর করতে হবে। সমালোচকেরা একথাও বলছেন যে আজ বিজেপি সরকারের তরফ থেকে এই যে সিএ এর ঘোষণা সামনে রাখা হলো, তার কারণ সুপ্রিম কোর্টে তারা আজকে একটা ধাক্কা খেয়েছে। এসবিআইকে এর আগে সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে ইলেকটোরাল বন্ড সংক্রান্ত সমস্ত নথিপত্র তাদের জমা দিতে হবে। এসবিআই কিছুটা সময় আরও চেয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্ট সেই সময় আজ এসবিআইকে দেয়নি, বরং এসবিআইকে বলা হয়েছিল আজকের মধ্যেই সমস্ত নথিপত্র জমা দিতে হবে। এবার এই যে নথিপত্র, এগুলো যখন সর্বসমক্ষে আসবে তখন এটা বোঝা যাবে যে বিজেপি সব থেকে বেশি টাকা পেয়েছে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে। বিজেপির পুঁজিপতিদের সঙ্গে প্রচন্ড দহরম মহরম, সেটা একেবারে তথ্যের মাধ্যমে সামনে চলে আসবে। এর মাধ্যমে বিজেপির ভাবমূর্তি ধাক্কা খাবে। এই নির্বাচনের আগে বিজেপি একটা বড় সড়ো ধাক্কা খাবে। সেই জন্য কিন্তু আজ একদম তড়িঘড়ি করে এই ঘোষণাটা করা হয়েছে, যাতে ওই দিক থেকে নজরটা ঘোরানো যায়। আবার বিজেপির সমর্থক যারা রয়েছেন বা বিজেপি দলের যে নেতারা রয়েছেন, তারাও তাদের তরফ থেকে একটি যুক্তিকে সামনে রাখছেন এবং তারা বলছেন আমরা এই নিয়ে অলরেডি কাজ করছিলাম। এরকম নয় যে নতুন করে আমরা এটাকে সামনে রেখেছি, আমরা অনেক দিন ধরে এই নিয়ে কাজ করছিলাম, এটা ইমপ্লিমেন্ট করারই ছিল এবং স্বরাষ্ট্রমন্ত্রী এর আগে ইঙ্গিত দিয়েছিলেন যে এটা লোকসভা নির্বাচনের আগেই আসবে। এবার লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট যদি ঘোষণা হয়ে যেত, তারপরে তো বিজেপির তরফ থেকে এরকম সিএ এর মতো কিছু ইমপ্লিমেন্ট করার ঘোষণা করা যেত না, সেটা নিয়ম বহির্ভূত হতো। সেই কারণে আমরা এটা এখন করেছি, এই সময় করেছি, করারই ছিল। এর মধ্যে আলাদা করে কোনো ভাবমূর্তি ধাক্কা খাবার বিষয় নেই। দুপক্ষই কিন্তু দুপক্ষের যুক্তির উপরে জোর দিচ্ছেন এই মুহূর্তে। ফাইনাল পয়েন্ট, এই মুহূর্তে যেমন বিরোধী রাজনৈতিক দলের অনেকেই এটা বলতে শুরু করেছেন যে 9 বার এক্সটেনশন চাওয়ার পরে একদম লোকসভা নির্বাচনের মুখে এসে তারা নিয়মাবলী বের করছেন, এটা তো খুবই স্পষ্ট বিষয় যে বিজেপি শুধুমাত্র রাজনীতি করতে চাইছে, তারা নির্বাচনে জেতার জন্য এই সমস্ত কথাবার্তা এই মুহূর্তে বলছে। তারই সঙ্গে আরেক দিক থেকে অনেক মানুষ কিন্তু একথাও বলছেন যে বিজেপির এগুলো করার দরকার ছিল না। এখন বিজেপি রাম মন্দির করে ফেলেছে এবং তার মাধ্যমে বিজেপির কাছে এনাফ গুডউইল ছিল এবং সেটার মাধ্যমে বিজেপির একটা জেতার যে জায়গা তৈরি হয়েছিল,
ছিল সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে বিজেপি সিএ না আনলেও পারতো, এটাকে ইমপ্লিমেন্ট এখন নাও করতে পারতো, তারা আরেকটা এক্সটেনশন চেয়ে এটাকে পিছিয়ে দিতে পারতো। কারণ বিজেপি এখন যেরকম একটা ভালো জায়গায় ছিল সেখানে এই সিএটাকে নিয়ে এসে তারা বিরোধীদের হাতে একটা হাতিয়ার তুলে দিচ্ছে বিরোধীরা এটা নিয়ে কথা বলতে পারবে। এতদিন যেরকম সেরকম কোনো বিষয় ছিল না যেগুলো নিয়ে বিরোধীরা এইভাবে বিরোধিতা করতে পারবেন, কিন্তু এইটাই বিজেপির তরফে একটা ক্যালকুলেটেড রিস্ক। তার কারণ এই মুহূর্তে সিএ ইমপ্লিমেন্ট করার জন্য বিজেপির দিক থেকে কিছু ভোট যদি চলেও যায় তাহলেও সেটা রাম মন্দিরের গুডউইলকে এফেক্ট করবে না, রাম মন্দিরের মাধ্যমে বিজেপি যে হাইটা পেয়েছে সেটাকে এফেক্ট করবে না। এবং তারই সঙ্গে এখন যখন দেখা যাচ্ছে যে ইন্ডিয়া জোটের অবস্থা বেশ ছন্নছাড়া, চারিদিকে তারা ছড়িয়ে গেছেন, জোটটাকে খুব একটা সামনে দেখতে পাওয়া যাচ্ছে না, সেখানে দাঁড়িয়ে বিরোধী রাজনৈতিক দলগুলিও কিন্তু সেই জায়গায় নেই যে তারা একত্রিত হয়ে অত্যন্ত শক্তিশালী একটি বিরোধিতা গড়ে তুলবে এই ইস্যুটাকে সামনে নিয়ে। এখন যেটা দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল তারা নিজেদের ঘর বাঁচাতে ব্যস্ত, বিরোধী রাজনৈতিক দল তারা নিজেদের ঘর বাঁচাতে ব্যস্ত। তাই এইরকম একটা সময় এরকম একটা ইস্যু পেয়েও তারা যে সেটাকে নিয়ে বিরোধিতা করতে পারবে, ইউনাইটেড একটা ফ্রন্ট গড়ে তুলতে পারবে, সেটা খুব একটা কিন্তু নাও হতে পারে। এবং এই জন্যই এটা বিজেপির জন্য একটা ক্যালকুলেটেড রিস্ক। এবং অবশ্যই বিজেপির যে কোর ভোটার রয়েছেন, যারা বিজেপির সমর্থক, যারা এতদিন ধরে এটা চাইছিলেন, তাদের জন্য এটা একটা খুবই ভালো খবর বিজেপির তরফ থেকে যেটা সামনে এসেছে। এবং এর মাধ্যমে অবশ্যই বিজেপি আরও একবার তাদেরকে একটা বুস্ট দিয়েছে, তারা একটা এনার্জি পেয়েছেন এবং বিজেপি তাদেরকে এটা বলতে পারবে যে দেখো আমরা কিন্তু কথা দিয়ে কথা রাখি, আমরা যেটা লিখেছিলাম আমরা সেটা করে দেখালাম, বারবার আমরা কিন্তু এই কাজ করি। আর এই গোটা বিষয়টা নিয়ে আপনার কি মনে হচ্ছে, আপনার কি মতামত, সেটাও কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। পরের দিন আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে আলোচনায়। সকলে ভালো থাকবেন।